যে টপিকটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের নতুন দুইটা প্রোটোকল, একটা হচ্ছে ইলেকট্রনিক মেইল এবং আরেকটা হচ্ছে ডিএনএস। সো লেটস স্টার্ট। আজকে আমরা যে জিনিসগুলো দেখবো যে একটা ক্লায়েন্ট সাইড থেকে একটা সার্ভার সাইডে একটা মেল কিভাবে সেন্ড করা যায়, মেল কিভাবে অ্যাক্সেস করতে হয় এবং সেক্ষেত্রে আসলে কোন কোন প্রোটোকলগুলো ইনভলভ আছে, এই জিনিসগুলো আজকে আমরা লেকচারে আলোচনা করব। সো বেসিক্যালি একটা ইলেকট্রনিক মেইল ট্রান্সফার করার জন্য তিনটা মেজর কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এজেন্ট, সেটাকে আমরা ইউজার এজেন্ট বলি। এরপর হচ্ছে মেইল সার্ভার, যেখানে মেইলটা স্টোর হয়। অ্যান্ড লাস্টলি প্রোটোকল, সেটা হচ্ছে মেইল ট্রান্সফার প্রোটোকল, উইচ ইজ এসএমটিপি। সো ইউজার এজেন্ট বলতে আসলে আমরা কোন জিনিসটাকে বুঝতেছি? ইউজার এজেন্টকে বলতে আমরা বুঝি যে ইন্টারফেসটা আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে একটা মেইল কম্পোজ করার জন্য এবং সেন্ড করার জন্য, সেই জায়গাটা আমরা ইউজার এজেন্ট হিসেবে চিন্তা করি। সো সেই জায়গাতে আমরা আসলে কি করতে পারি বলতো? মেইলটা আমরা রিড করতে পারি, মেইলটা এডিট করতে পারি, মেইলটা কম্পোজ করতে পারি, দেন আমরা মেইলটাকে সেন্ড করতে পারি। সো ইউজারকে একটা কি বলে ইন্টারফেস প্রোভাইড করা এবং একটা ইমেইলকে কম্পোজ করা, রিড করা, এটা হচ্ছে ইউজার এজেন্টের কাজ। সো অনেকগুলো মেইল ক্লায়েন্ট অ্যাভেলেবল আছে এখন। সো প্রথম একটা এক্সাম্পল হতে পারে তোমার মাইক্রোসফট আউটলুক। তোমরা কি ইউজ করছো কখনো কোনো মেইল ক্লায়েন্ট? মোরলেস আমরা সবাই ইউজ করছি। সো মাইক্রোসফট আউটলুক, থান্ডারবার্ড বা আইফোনের যে মেইল ক্লায়েন্টগুলো আছে, এরা কি করে আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করে টু সেন্ড দ্য মেইল টু অ্যানাদার হোস্ট, তাই না? এখন আমরা দেখব যে আসলে একটা ইমেইলকে সেন্ড করার জন্য সেন্ডার সাইট থেকে কিভাবে কাজটা হ্যান্ডেল করা হয়। খেয়াল করো, স্লাইড দেখা যাচ্ছে? Yes, miss. যখন একটা ইউজার তার ইমেইল ক্লায়েন্টটাকে ডাবল ক্লিক করে ওপেন করলো, এরপর সে কি করলো, সে একটা মেইল ধরো কোনো একটা ফ্রেন্ডকে সে সেন্ড করতে চাচ্ছে। তো আমি যখন আমার অ্যাকাউন্টে লগ ইন করি, তখন আমার ওই অ্যাকাউন্টের মধ্যে আমি দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে আমার ইনবক্স আর একটা হচ্ছে আমার সেন্ড আইটেম যেগুলোর মধ্যে থাকে সেটা। সো ইনবক্সটাকে আমরা আসলে মেইল বক্স বলি, যেখানে আমার ইনকামিং মেসেজগুলোকে আমি দেখতে পাই। এবং মেসেজ কিউ বলতে আমি যে সেই জিনিসটাকে বুঝি যে আমি যখন একটা মেইল আমার একটা ফ্রেন্ডকে সেন্ড করতেছি, তখন আমার মেইলটা আমার আউটগোয়িং বক্সে যায়, যেটা হচ্ছে মেসেজ কিউ, যেটা আমি সেন্ড করতে চাচ্ছি। অনেক সময় এই এই এরকম অকারেন্স ঘটে যে আমি যখন মেইলটা সেন্ড করলাম, সাথে সাথে মেইলটা ইন্টারনেট প্রবলেমের কারণে বা অন্যান্য আদার টেকনিক্যাল ইস্যুর কারণে সরাসরি হয়তো সেন্ড হয় না বা ডেলিভার্ড হয় না। অনেক সময় সে কি করে আউটবক্সে ওয়েট করে, পরে নেট সার্ভিসটা ভালো হলে তারপরে সে কি করে আউটবক্স থেকে আসলে সে সেন্ড হয়। সো মেসেজ কিউ বলতে আমি বুঝাচ্ছি যে যেই মেইলগুলোকে আমি সেন্ড করতে চাচ্ছি সেটা যেখানে স্টোর থাকে সেটা। সো এখন মেইল সেন্ড করার জন্য যে প্রোটোকলটা আমার প্রয়োজন হয় সেটা হচ্ছে এসএমটিপি প্রোটোকল। এই ডান পাশের ডায়াগ্রামটা খেয়াল করো। ইউজার এজেন্ট থেকে আমি একটা মেইল কম্পোজ করে আমি মেইল সার্ভারে পাঠাই। সো যেই মেইল সার্ভারে আমি পাঠাচ্ছি সেই মেইল সার্ভারে সেই মেইলটা স্টোর হচ্ছে। সরাসরি সে কিন্তু একদমই আমার যে ফ্রেন্ডের মেইল বক্স, সে কিন্তু সরাসরি সেখানে যাচ্ছে না। সবার প্রথমে সে হচ্ছে ইউজারের মেইল সার্ভারে স্টোর হচ্ছে। আফটার দ্যাট সে মেইল সার্ভার থেকে মেইল সার্ভারে সে হচ্ছে ফরওয়ার্ড হয়। দেন দ্য ডেস্টিনেশন যে ইউজারটা আছে, সে তার মেইল সার্ভার চেক করলে সেই স্পেসিফিক ইমেইলটা দেখতে পায়। সো এখন এই যে মেইল ট্রান্সফারটা কিভাবে হচ্ছে অ্যান্ড প্রসেসটা কি, এটা আমরা নেক্সট স্লাইডে দেখব। এতটুকু ক্লিয়ার? Yes, miss. আচ্ছা আচ্ছা, এই যে বারে বারে মানে ইন আউট হচ্ছে, সেটা কি অটোমেটিক্যালি হচ্ছে না? তোমরা ঢুকতেছো আর বেরোচ্ছ, এটা আমি বুঝতেছি না। এটা প্রায় আমি এই জিনিসটা দেখি। এটা কি ডিসকর্ডের প্রবলেম নাকি তোমরাই মানে বের হও এবং ঢুকো? কোনটা এটা একটু বলো তো আমাকে।
তোমরা যে কথা বলো না। আচ্ছা, মিস অনেক সময় অনেকের নেট কানেকশন হুট করে কেটে যায়, তারপর দেখা যায় যে মানে হচ্ছে ওরা বের হয়ে যায়, তারপর দেখা যায় আবার ঢুকে, এরকম হয় অনেক সময়। আচ্ছা, তোমরা তো জানো যে এই যে তোমাদের এই যে ইন এন্ড আউটটা রেকর্ড হচ্ছে, এটা তো জানো না? ইয়েস মিস, জানি। একটু তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও যারা জানো না, যে একবার ঢুকলেই কিন্তু হবে না, ডিউরেশনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা যারা ফলো করো না তাদের জন্য কিন্তু সমস্যা আছে অ্যাটেন্ডেন্সে। সো লগ ইন থাকতে হবে। ওকে? জি মিস। ওকে। সো এখন আমরা দেখবো যে ইলেকট্রনিক মেইল যে আমরা ট্রান্সফার করি তার জন্য আসলে কি কি স্টেপগুলো ওয়ান বাই ওয়ান করতে হয়। এইচটিটিপির কথা মনে আছে? যখন আমরা একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইছিলাম এবং রেসপন্স দেখছিলাম লাস্ট লেকচারগুলোতে, সো এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর আগে কোন রিকোয়েস্টটা পাঠাইতে হতো? একজন বলো তো। টিসিপি কানেকশন। টিসিপি। আর ওকে, ভেরি গুড। হ্যাঁ, টিসিপি রিকোয়েস্ট করতে হয়, এরপরে টিসিপি রিপ্লাই করার পরে আমার টিসিপির কানেকশনটা এস্টাবলিশ হয়, মনে আছে মনে হয়। সো সেম অ্যাজ ইন কেস অফ ইমেইল ট্রান্সফার, সবার প্রথমে আগে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করতে হবে বিটুইন মি অ্যান্ড মাই মেইল সার্ভার। ঠিক আছে? সো আমি যখন একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করব, কখন করব? যখন আমি কোন একটা মেইল আমার ফ্রেন্ডকে সেন্ড করতে চাচ্ছি, আমি সবার আগে আমার যে মেইল সার্ভার আছে সেই মেইল সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করব। কানেকশন এস্টাবলিশ করব কত পোর্ট নাম্বারে? পোর্ট নাম্বার 25। পোর্ট নাম্বার 25 মানে কি? আমরা এইচটিটিপি দেখছিলাম যে যখন আমরা একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই, তখন আমরা সবসময় পোর্ট নাম্বার 80-তে ওয়েব রিকোয়েস্ট পাঠাই। সো আমার ডেস্টিনেশন পোর্ট নাম্বার থেকে 80। ইন কেস অফ মেইল ট্রান্সফার, আমার ডেস্টিনেশন পোর্ট নাম্বার হবে 25। এটা ফিক্সড। হ্যাঁ, আমি যে কোনো মেইল সার্ভারের সাথেই কানেকশন করতে চাই না কেন, সেটা গুগলের হোক বা ইয়াহুর হোক, সবসময় ডেস্টিনেশন পোর্ট নাম্বার হবে মেইল সেন্ডিং এর জন্য 25। ওকে? তো সবার প্রথমে আমার সাথে আমার সার্ভারের টিসিপি কানেকশন তৈরি হইলো। টিসিপি কানেকশন তৈরি হওয়ার পরে আমি হচ্ছে আমার ক্লায়েন্টের যে ইন্টারফেসটা আছে সেখানে আমি মেইলটা কম্পোজ করলাম। কম্পোজ করে যখন আমি সেন্ড বাটনে চাপ দিলাম, তখন আমার মেইলটা এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে আমার মেইল সার্ভারে স্টোর হবে। ঠিক আছে? কি বলছি বুঝছো? মেইল সেন্ডিং এর জন্য হচ্ছে এসএমটিপি প্রোটোকল। ওকে? সো ইয়েস মিস। থ্রি মিস ফেজেস। একটা কোয়েশ্চেন। হ্যাঁ, বল। মিস এই যে মেল সার্ভারটা, এটা কি মানে কোন একটা কোম্পানি ওন করা মেল সার্ভার, নাকি একটা মেল সার্ভার যেটা অনেকগুলা কোম্পানি হচ্ছে ইউজ করতে পারে? হুম আমি হুম। জিমেল ইউজ করি, কি জিমেলের এই সার্ভার হইতে হবে নাকি কোনো একটা না, তুমি কমন যখন সার্ভার? তুমি যখন জিমেইলের অ্যাপ্লিকেশন ইউজ করে তুমি তোমার ধরো সামথিং, আমি ধরো mehnaz@gmail.com, এটা আমার মেইল অ্যাড্রেস। দ্যাট মিনস আমি জিমেইলের যে মেইল সার্ভার আছে তার মাধ্যমে মেইলটা সেন্ড করতে চাচ্ছি, তার মানে আমাকে জিমেইলের মেইল সার্ভারের সাথেই কানেকশনটা এস্টাবলিশ করতে হবে টিসিপি। অন্য কোনো মেইল সার্ভারের সাথে করলে হবে না। আমার মেইলের স্টোর করার জন্য যেই সার্ভারে আমার অ্যাকাউন্টটা আছে সেখানে। বুঝছো? ওকে মিস, গট ইট। সো সবার প্রথমে যে কাজটা করতে হবে হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং বলতে বোঝাচ্ছে যে গ্রিটিংস বা কানেকশন এস্টাবলিশমেন্ট। কানেকশন এস্টাবলিশমেন্ট করার পরে সবার প্রথমে হচ্ছে টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্ট, দেন হচ্ছে এসএমটিপির যে কানেকশন এস্টাবলিশমেন্ট সেটা। দ্যাট মিনস এসএমটিপির ভেরিফিকেশন যে আমার এই অ্যাকাউন্টটা এই সার্ভারে আছে, হ্যাঁ এই সার্ভার চেক করে দেখবে ইয়েস এই ইউজারটার অ্যাকাউন্ট এই সার্ভারে এক্সিস্ট করে। তখন এই প্রসেসটা যখন সাকসেসফুল হবে সেটাকে আমি বলতেছি হ্যান্ডশেকিং বা গ্রিটিংস। সো এখানে কিন্তু দুইটা কানেকশন, একটা হচ্ছে টিসিপির আর একটা হচ্ছে এসএমটিপির, এটা খেয়াল রাখো। তো সবার প্রথমে টিসিপির কানেকশন হবে, এরপরে হচ্ছে এসএমটিপির কানেকশন হবে এবং ভেরিফিকেশন হবে। আফটার দ্যাট ওয়েন মাই অ্যাকাউন্ট ইজ কনফার্ম, দেন অ্যাকচুয়াল যে মেসেজটা আমি পাঠাতে চাচ্ছি সেই ট্রান্সফার অফ মেসেজ হবে। মেসেজ ট্রান্সফার করার পরে কখন হবে মেসেজ ট্রান্সফারটা? আমি মেসেজটা কম্পোজ করে যখন সেন্ড বাটনে ক্লিক করলাম তখন হচ্ছে মেসেজ ট্রান্সফার হবে। আফটার দ্যাট আমি যদি আরও মেসেজ পাঠাইতে চাই, ধরো আমি যদি আরও ইমেল পাঠাইতে চাই, তখন আমার কি করতে হবে? আরেকটা হচ্ছে তোমার কম্পোজিং অপশন খুলে আমি আরেকটা মেল কম্পোজ করলাম।
এরকম আমি মাল্টিপল মেল কম্পোজ করতে পারি একটা টিসিপি কানেকশন ওপেন করি। ঠিক আছে? যখন আমি ধর এক টাইম 3টা মেইল ট্রান্সফার করব, সো 3টা মেইল ট্রান্সফার করার জন্য আমার এখানে 3টা টিসিপি কানেকশন তৈরি করার দরকার নেই। আমি একটা টিসিপি কানেকশন তৈরি করব আমার সার্ভারের সাথে, আমি 3জন ডিফারেন্ট মানুষকে মেইল ট্রান্সফার করলাম। আফটার দ্যাট আমি যখন সাইন আউট করব, তখন আমার সার্ভার থেকে সাইন আউট হয়ে যাবে এবং টিসিপি কানেকশনটা ক্লোজ হবে। বোঝা গেছে কি বলছি? মিস এটা পারসিস্টেন্ট টাইপের। Yes, এক্স্যাক্টলি, ma'am. ভেরি গুড। এটা হচ্ছে পারসিস্টেন্ট টাইপের। সো ইমেল ট্রান্সফারের ক্ষেত্রেও আমি মাল্টিপল ইমেইল আমি ট্রান্সফার করতে পারি একটা টিসিপি কানেকশন তৈরি করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে আমি যখন একটা ইমেল সেন্ড করব, এটা হচ্ছে কমান্ড রিকোয়েস্ট এবং রেসপন্স ইন্টারাকশনের মতনই, এসএটিপির মতো। এখানে একটা পার্থক্য হচ্ছে যেখানে সব কিছু মেসেজ এবং স্ট্যাটাস কোড অ্যান্ড কমান্ড যা আছে সব কিছুই আমার 7 বিট আস্কি ভ্যালুতে কনভার্ট করে দেন সেটাকে প্রসেস করা হয়। সো এখানে আজকিতে করা হচ্ছে ম্যান্ডেটরি ইমেইলের ক্ষেত্রে। এখন আমরা দেখব, এই যে আমি বলতেছি যে আমি একটা ইমেইল ট্রান্সফার করি, ইমেইল ট্রান্সফার করে একদম রিসিভার এটা চেক করা পর্যন্ত আসলে কি কি ফেজ এখানে রিলেটেড এবং কি কি স্টেপ ফলো করতে হয়, আমরা সেই জিনিসটা ওয়ান বাই ওয়ান দেখব। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে খেয়াল করো, কোনটা যদি না বুঝো আমাকে জিজ্ঞাসা করবা। অ্যালিস হচ্ছে যে হচ্ছে মেইলটা কম্পোজ করে সেন্ড করবে, এবং বব হচ্ছে যে তার মেইলটা রিসিভ করে তার মানে সাইন ইন করে সে মেইলটা চেক করবে। সোজা কথা, এ হচ্ছে সেন্ডার আর এ হচ্ছে রিসিভার। এখন সবার প্রথমে অ্যালিস কি করবে, সে তার ইউজার এজেন্টটা ওপেন করবে। ওপেন করার পরে সে মেসেজটা কম্পোজ করবে এবং কম্পোজিশনের জন্য টু ফর্ম যা যা লেখা দরকার হয় সেটা লিখবে এবং মেসেজের বডিতে মেসেজ লিখবে। এটা লেখার পরে সে যখন মেইল সার্ভারে মেইলটা সেন্ড করবে তার আগে, দ্যাট মিনস যখন সে ইয়া করতেছে, মেইল সার্ভারের সাথে কানেকশন তৈরি করতে চাচ্ছে, সবার আগে তার মেইল সার্ভারের সাথে একটা টিসিপি কানেকশন তৈরি করবে। টিসিপি কানেকশন যদি এস্টাবলিশ হয়ে যায় দেন সে এসএমটিপি কানেকশন এস্টাবলিশ করবে। আচ্ছা, এসএমটিপি কানেকশন এস্টাবলিশ করার সময় সে যখন সেন্ড বাটনে চাপ দিবে, তখন এসএমটিপির মাধ্যমে তার মেসেজটা তার মেইল বক্সে স্টোর হবে। ঠিক আছে? So Alice's user agent sends message to her mail server, message placed in message queue. So এখন সরাসরি ববের মেইলের মধ্যে মেসেজটা যায় নাই, মেইলটা কোথায় গেছে, অ্যালিসের মেইল সার্ভারের ভিতরে। এখন অ্যালিসের মেইল সার্ভারের রেসপন্সিবিলিটি হচ্ছে বব পর্যন্ত সেটা পৌঁছায় দেয়া। সো এটা করার জন্য ক্লায়েন্ট সাইড অফ এসএমটিপি ওপেন্স টিসিপি কানেকশন উইথ ববস মেইল সার্ভার। আচ্ছা, এটার মানে কি, এখন মেইল সার্ভারটা এই লোকেশনে আছে, এখন ওর কাজ হচ্ছে বব পর্যন্ত নিয়ে যাওয়া। সো অ্যালিসের মেইল সার্ভার ববের মেইল সার্ভারের সাথে যোগাযোগ করবে। কেন? কারণ সে তার মেইলটাকে ববের কাছে পুশ করতে চায়। সো সবার প্রথমে অ্যালিসের মেইল সার্ভারটা ববের মেইল সার্ভারের সাথে একটা টিসিপি কানেকশন তৈরি করবে। টিসিপি কানেকশন তৈরি করা হয়ে যাওয়ার পরে আবার এসএমটিপি কানেকশন করবে। এসএমটিপি করে সে কি করবে, তার যে মেইল বক্সে যে মেইলটা ছিল সেটা ববের মেইল সার্ভারে ফরওয়ার্ড করবে। বোঝা গেছে? এখন হতে পারে যে এই ফরওয়ার্ডিং এর জন্য আমার বারে বারে টিসিপি কানেকশন তৈরি হতে পারে যদি সার্ভার কানেকশন এস্টাবলিশ করতে ফেল হয়। এটার এমন কোনো গ্যারান্টি নাই যে অ্যালিস একবারই ট্রাই করবে এবং সাথে সাথেই সে টিসিপি কানেকশন ববের মেইল সার্ভারের সাথে করতে পারে। এটা ফেল হতে পারে এবং ফেল হলে সে আবার রিট্রাই করবে। ওকে? So SMTP client sends Alice's message over the TCP connection. So SMTP client এক্ষেত্রে কে? এক্ষেত্রে হচ্ছে অ্যালিসের মেইল সার্ভার। সে কি করবে, ওই মেসেজটা ববের মেইল সার্ভারের দিকে পাঠাবে এবং তার আগে তাকে টিসিপি কানেকশন তৈরি করতে হবে। ওকে, যখন সেই মেইলটা পাঠায় ফেলবে এসএমটিপির মাধ্যমে, তখন কি হবে, ববের মেইল সার্ভার সেই মেইলটা ববের মেইল বক্সে ঢুকায় দিবে। ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত সব সময় এসএমটিপি কাজ হবে। নেক্সট এর কাজ কি, যখন ববের মেইল বক্সে মেইলটা ঢুকে গেল, এখন বব চাইলে এখন মেইল রিড করতেও পারে, বব চাইলে মেইল এখন রিড করতে নাও পারে, 1 ঘন্টা পরেও করতে পারে বা 2 দিন পরেও করতে পারে। ইট ডিপেন্ডস অন হিজ চয়েস। সো যেহেতু মেইল রিডিংটা আমার চয়েস, সেক্ষেত্রে মেইল
রিড করার জন্য আর এসএমটিপি প্রোটোকল ইউজ হবে না, কারণ এক্ষেত্রে মেইলটা আমি আমার ইচ্ছা মতন সময়ে বের করে পড়ব। সো তখন আরেকটা প্রোটোকল ইউজ হয় যেটাকে বলা হয় পপ প্রোটোকল। সো এই পপ প্রোটোকলের কাজ কি? পপ প্রোটোকলের কাজ হচ্ছে মেইল সার্ভার থেকে মেইলটা বের করে নিয়ে এসে ইউজারের ইন্টারফেসে প্রোভাইড করা। দ্যাট মিনস মেইলটাকে পুল করা। কোথা থেকে পুল করা? মেইল সার্ভার থেকে। সো এখানে কি করে, ববের যে ইউজার এজেন্ট আছে সে যখন মেসেজটা রিচ করতে চায় তখন সে মেইল সার্ভার থেকে মেসেজটাকে পুল করে নিয়ে আসে। সো এই যে পুল প্রোটোকল 3 ধরনের আছে, একটা হচ্ছে পপ, একটা হচ্ছে আইম্যাপ, আরো কয়েকটা আছে, ওটা আমরা পরে দেখব। সো মেইল রিড করার জন্য মেসেজটাকে যেহেতু পুল করে আনতে হয়, তাই সেক্ষেত্রে আর এসএমটিপি ইউজ করা যাবে না। সো এখানে বেসিক্যালি আমরা দুটা প্রোটোকল টাইপ পড়লাম, একটা হচ্ছে পুশ প্রোটোকল আর একটা হচ্ছে পুল প্রোটোকল। পুশ প্রোটোকলের কাজ হচ্ছে মেসেজটাকে পুশ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আর পুল প্রোটোকলের কাজ হচ্ছে মেসেজটাকে পুল করে বের করে নিয়ে আসা। সো এটা যেহেতু অ্যানাদার টেকনিক, তাই এখানে এসএমটিপি দিয়ে কাজ হবে না। সেক্ষেত্রে আমাকে পপ অথবা আইম্যাপ মেইল অ্যাক্সেস প্রোটোকল ইউজ করতে হবে। বোঝা গেছে? জি মিস। সমস্যা আছে কোনো এতটুকু? No, miss. ওকে, একটু আগে যেটা বললাম এটার একটা এক্সাম্পল এই স্লাইডে দেওয়া আছে, যে একটা এসএমটিপির ইন্টারাকশন কিভাবে হয় সেটা আমরা এখানে দেখব। এস মানে হচ্ছে সার্ভার এবং সি মানে হচ্ছে ক্লায়েন্ট। সো এসএমটিপির ইন্টারাকশন এখানে দেখাইছে হচ্ছে দুইটা সার্ভারের মধ্যে। কোন দুইটা সার্ভার? একটা হচ্ছে অ্যালিসের সার্ভার আর একটা হচ্ছে ববের মেইল সার্ভার। সো এই ক্ষেত্রে আমাকে বলো তো যে কোন মেইল সার্ভারটা ক্লায়েন্ট এবং কোন মেইল সার্ভারটা সার্ভার? এখানে মিস অ্যালিসেরটা হচ্ছে ক্লায়েন্ট আর ববেরটা সার্ভার। হ্যাঁ, ভেরি গুড। সো কারণ অ্যালিস কি করতেছে, মেইলটাকে পুশ করে ববের সার্ভারে দিচ্ছে। সো ইনিশিয়েশনটা করছে হচ্ছে অ্যালিস, দ্যাটস ওয়াই অ্যালিস ইজ দ্য ক্লায়েন্ট। অ্যান্ড যেহেতু এটা সেন্ড হচ্ছে ববের দিকে, সো বব হচ্ছে সার্ভার। সো যখন দুজনের মধ্যে এই মেসেজ ট্রান্সফারটা হবে, সো ফার্স্ট অফ অল তাদের মধ্যে এসএমটিপির ইন্টারাকশনটা হতে হবে বা এসএমটিপির কানেকশনটা এস্টাবলিশ করতে হবে। সো এই যে এই 3টা লাইন দিয়ে সে হচ্ছে এসএমটিপির কানেকশনটা তৈরি করলো। এই যে এই এতটুকু, ঠিক আছে? এখানে কি বলছে দেখো। সো হ্যামবার্গার ডট এডু হচ্ছে সার্ভার এবং ক্রেপ ডট এফ আর এ হচ্ছে ক্লায়েন্ট। সো ক্রেপ ডট এফ আর একটা হ্যালো মেসেজ পাঠাইছে কাকে? হ্যামবার্গার ডট এডুকে। সো হ্যামবার্গার ডট এডু একটা কোড রিপ্লাই দিছে 250, সেটার মানে ইয়েস। সেও একটা হ্যালো ব্যাক করছে, প্লিজ টু মিট ইউ বলছে। ঠিক আছে? এই যে এই জায়গাটুকু, এই যে ফার্স্ট 3টা লাইন, এটুকু হচ্ছে এসএমটিপির কাজ। ঠিক আছে? বুঝছো? জি মিস। আচ্ছা, এখন হচ্ছে সে কি বলতেছে যে মেইল কোথা থেকে পাঠাচ্ছি এবং সেন্ডারকে, ও সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে টিসিপির কাজ। সরি সরি সরি, সবার প্রথমে হচ্ছে আমার টিসিপি হবে, তারপরে হচ্ছে আমার কি হবে, তারপরে এসএমটিপি হবে। SMTP. সো এটা আগে হচ্ছে টিসিপি যেটা দিয়ে কানেকশন এস্টাবলিশ হয়েছে, এরপরে হচ্ছে এসএমটিপি। এসএমটিপি দিয়ে কি হবে, মেইল ট্রান্সফারের জন্য যে ইনফরমেশনটা এক্সচেঞ্জ করতে হবে সেটা। সো মেইল ট্রান্সফারের জন্য কি ইনফরমেশন এক্সচেঞ্জ করতে হবে, যে আমার মেইল থেকে আসতেছে এর কাছ থেকে alice@crep.fr, এবং এটা কিভাবে সে ভেরিফাই করবে যে সেন্ডারটাকে সে মেইল সার্ভারে পাইছে তার অ্যাকাউন্টটা, অ্যান্ড রিসিপিয়েন্টকে hamburger.edu, এবং এই নামেরও অ্যাকাউন্ট আসলে hamburger.edu এই মেইল সার্ভারে আছে, তাই রিসিপিয়েন্টও ওকে। সো প্রথম 3টা হচ্ছে, সরি, এই 3টা হচ্ছে টিসিপি আর এই 3টা হচ্ছে এসএমটিপি। বোঝা গেছে? Yes, miss. ওকে, যখন এটা হয়ে গেল এরপরের কাজ কি? ডেটা ট্রান্সফার। সো দেন ক্লায়েন্ট সাইডের যে ডেটাটা আছে সেই ডেটাটা সে পাঠায় দিল। সো ডেটার মধ্যে যে এখানে যেমন ধরো দুটা লাইন আছে মেসেজে, ডু ইউ লাইক কেচাপ, হাউ অ্যাবাউট পিকলস, এই ইমেইলটা সে হচ্ছে
ইয়াকে পাঠাইতে চায়, ববকে পাঠাইতে চায়। সো ইমেইলটার বডি লিখলো এবং লাস্টে যখন শুধুমাত্র একটা সিঙ্গেল ডট অথবা ফুল স্টপ থাকবে, এটা দিয়ে বোঝায় হচ্ছে এন্ড অফ মেসেজ। দ্যাট মিনস আমার মেসেজের বডিটা শেষ। এরপরে 250 দিয়ে সার্ভার কি বলতেছে, মেসেজ অ্যাকসেপ্টেড ফর ডেলিভারি, মানে আমি মেসেজটা তুমি যেটা পাঠাইছো সেটা পাইছি এবং আমি এটা ডেলিভারির জন্য অ্যাকসেপ্ট করলাম। আফটার দ্যাট ক্লায়েন্ট যদি আর কিছু করার না থাকে সেই সার্ভারের সাথে, তাহলে সে কুইট করবে। যদি আরও মেসেজ পাঠানোর থাকে তাহলে সে আরও মেসেজ পাঠাতে পারে। সো যখন ক্লায়েন্ট কুইট রিকোয়েস্ট পাঠাবে সার্ভারে, সার্ভার রিপ্লাই দিবে 221 উইথ আ কোড, এটার মানে হচ্ছে আমি তোমার সাথে এখন টিসিপি কানেকশনটা ক্লোজ করতেছি। বুঝছো? বুঝছো কি? হ্যাঁ মিস। Yes, miss. সহজ না নাকি কঠিন লাগছে? তো কয়েকটা স্টেপ, প্রথম হচ্ছে টিসিপি, তারপরে যে প্রোটোকল নিয়ে কাজ করতেছি এসএমটিপি, তারপরে ডেটা ট্রান্সফার, দেন কানেকশন ক্লোজ, সেম অ্যাজ এইচটিটিপি। বুঝছো? আচ্ছা, সো এখানে একটা সামারি দেয়া আছে যে এসএমটিপি ইউজেস পারসিস্টেন্ট কানেকশন। সে হচ্ছে কারণ কি, সে মাল্টিপল অবজেক্ট একটা টিসিপি কানেকশন দিয়ে সেন্ড করতে পারে। অ্যান্ড এসএমটিপির ক্ষেত্রে মেসেজ ট্রান্সফারের ক্ষেত্রে অলওয়েজ আজকিতে মেসেজটাকে কনভার্ট করতে হবে, এবং সেম এসএমটিপি সার্ভারও হচ্ছে /r এবং /n দিয়ে কি করে, এন্ড অফ মেসেজ বোঝায়, ক্যারেজ রিটার্ন এবং নিউ লাইন। আচ্ছা, এখন আমরা দেখব যে এসএমটিপি দিয়ে তো আমি মেসেজটাকে পুশ করতেছি, তাহলে আমি মেসেজটা যে রিড করব তখন আমি কোন প্রোটোকল ইউজ করব, সেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে পুল প্রোটোকল। পুল প্রোটোকল 3 ধরনের আছে, একটা হচ্ছে পপ, আরেকটা হচ্ছে আইম্যাপ, আরেকটা হচ্ছে এইচটিটিপি। আচ্ছা, এখানে বলছে এইচটিটিপি পুল প্রোটোকল। এইচটিটিপি পুল প্রোটোকল কেন বলো তো, মানে পুশ প্রোটোকল না কেন? সেটা তো রিড করার জন্য না, মানে তো তো মানে পুল ইউজার এজেন্ট ব্যবহারের সাথে এইচটিটিপি সম্পর্ক কি? মানে পুল দিয়ে আমরা যেটা বুঝি, পুল রিকোয়েস্ট রেসপন্স যে মিস, তো রিকোয়েস্ট করে তো পুল করা ট্রাই করতেছে, কারণ ক্লায়েন্ট রিকোয়েস্ট করে এরকম মেবি। তো ক্লায়েন্ট কি করতেছে, আমরা যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট করি একটা এইচটিটিপি সার্ভারে, আমাদের ব্রাউজার কি করতেছে, ওয়েব সার্ভার থেকে মেসেজ বের করে নিয়ে আসতেছে না? হ্যাঁ, মেসেজ বের করে আনা কি, সেটা এনে ক্লায়েন্ট ইনিশিয়েট থেকে করতেছে। বাইরে নিয়ে আসতেছে, মানে ওটার ভিতরে কিছু ছিল, ওই ভিতরের অবজেক্টগুলো সে বাইরে নিয়ে আসতেছে, দ্যাট মিনস হি ইজ পুলিং আউট সামথিং। তো দ্যাটস ওয়াই এইচটিটিপি কে বলা হয় পুল প্রোটোকল, কারণ এটা সার্ভারের ভিতর থেকে অবজেক্টগুলোকে বের করে ক্লায়েন্টের ব্রাউজার পর্যন্ত নিয়ে আসে, এর জন্য এটাকে বলা হচ্ছে পুলিং। এই সেম টেকনিকটাই মেসেজ রিডিং এর ক্ষেত্রে হয় বা মেইল চেকিং এর ক্ষেত্রে হয়। সেটা কি, আমি যখন আমার মেইলটাকে চেক করার জন্য সাইন ইন করি, তখন আমি আমার মেইল সার্ভার থেকে আমার মেসেজটাকে বের করে আমার ইন্টারফেসে নিয়ে আসি। বোঝা গেছে? এটার জন্য বলা হচ্ছে যে ইমেইলটা রিডিং এর জন্য আমরা পুল প্রোটোকল ইউজ করি। ঠিক আছে? ইমেইল চেকিং এর সময়, মেইলটা অ্যাক্সেস করার সময় আমরা পুল প্রোটোকল ইউজ করি। সো এক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা ইউজ করা যাবে। পপ হচ্ছে অনেক পুরানো, যেটা আমরা এখন আর ইউজ করি না, কারণ এটার ফিচার্স খুবই অল্প ছিল। আইম্যাপ হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এবং এইচটিটিপির মাধ্যমেও আমরা আসলে পুলিং এর কাজটা করতে পারি। সো মেসেজ অ্যাক্সেসের ক্ষেত্রে এই দুটাই বেশি ইউজ করা হয়। ওকে, সো এখন মেসেজের পুলিংটা কিভাবে কাজ করে এবং এখানে আসলে কি কি বিষয় হ্যান্ডেল করা হয়, এই জিনিসটা আমরা একটু পরেই দেখব। সো এইচটিটিপির সাথে মানে পুল প্রোটোকলের কি রিলেশন, এটা আমি একটু পরে আরেকটু এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এখন দেখো, মেইল যে আমরা পাঠাচ্ছি মেসেজটা লিখে, এর দুটা জিনিস থাকে, একটা হচ্ছে হেডার সাইড আর একটা হচ্ছে বডি সাইড। হেডারের মধ্যে আমার সেন্ডারকে এবং রিসিভারকে, মেইলের সাবজেক্টকে, এই জিনিসগুলো ইনফরমেশন আমি হেডার লাইনে স্টোর করি, এবং বডিতে আমি যে মেসেজটা দিচ্ছি সেই মেসেজটাকে আমি টাইপ করি। সো যেটাই লিখি না কেন, আমার বোথ মেসেজ বা যা যা ইনফরমেশন আছে সব কিছুই আমার আস্কি ক্যারেক্টারে লিখতে হবে।
মানে কনভার্ট করতে হবে। আমি তো ইংরেজি বা বাংলায় কোনো একটা ভাষায় লিখবো, বাট সেটাকে আজকিতে ট্রান্সফার করতে হবে। সো এসএমটিপি কে বলা হচ্ছে মেইল স্টোরেজ অর ডেলিভারি টু দ্য সার্ভার। এবং মেইল অ্যাক্সেস করার জন্য আমরা যে পপ, আইম্যাপ এবং এসটিপি ইউজ করি, পপকে বলা হয় পোস্ট অফিস প্রোটোকল। এটা অনেক পুরনো একটা প্রোটোকল, যেটা খুব অল্প সংখ্যক ফিচার প্রোভাইড করে ইউজারকে। আইম্যাপ হচ্ছে এখনকার টেকনোলজি, যেটা দিয়ে আসলে আমরা মেসেজকে অ্যাক্সেস করি। অলসো এইচটিটিপি দিয়েও আমরা ইমেইলকে অ্যাক্সেস করি, উইচ ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান, যেটা আমরা ইউজ করি ওয়েব বেসড ইমেইলে। বেসিক্যালি আমরা যখন এক ওয়েব ব্রাউজারে যে www.yahoo.com লিখি, তখন mail.yahoo.com লিখি, তখন আমরা কি করতেছি, ইয়াহুর মেইল সার্ভারে ঢুকে আমরা মেইলটা চেক করতেছি। সো সেক্ষেত্রে আমি ইউজ করতেছি কি, এইচটিটিপি। কেন এইচটিটিপি ইউজ করতেছি? কারণ আমি ব্রাউজারে ওই ইনফরমেশনটা দিয়ে ব্রাউজারের মাধ্যমে মেইল অ্যাক্সেসটা করতেছি। আমরা চাইলে ব্রাউজার ছাড়াও করতে পারি। ব্রাউজার ছাড়া আমরা কিভাবে করি? আমরা যদি ক্লায়েন্ট সফটওয়্যারটা আমাদের ডিভাইসে ডাউনলোড করে রাখি, যেমন ধরো থান্ডারবার্ড, সো সেটাতে আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, তখন আমি মেসেজটা কম্পোজ করে সেন্ড করলাম। আবার মেইলটা রিসিভ করার সময়ও কিন্তু আমি থান্ডারবার্ড যে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আছে সেটা দিয়ে ইউজ করতেছি। সো সেক্ষেত্রে আমার এইচটিটিপির বা এই ওয়েব বেসড ইমেলের দরকার হচ্ছে না। সো তখন আমি ইউজ করব কি, এসএমটিপি এবং আইম্যাপ। বোঝা গেছে? হ্যালো, আমার কথা শোনা যায়? ইয়েস মিস। বুঝছো তিনটার পার্থক্য কি? হ্যাঁ মিস। আচ্ছা, সো পপ 3 প্রোটোকল আসলে কি কি ফিচার দিত সেটা আমরা এখন দেখব। সো এসএমটিপির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সার্ভারের সাথে পোর্ট নাম্বার 25-এ কানেকশন তৈরি করতে হয় টিসিপি। এবং আমি যখন মেইল অ্যাক্সেস করব পপ 3 প্রোটোকল দিয়ে, তখন ইউজার সার্ভারের সাথে ডেস্টিনেশন পোর্ট নাম্বার 110 দিয়ে কানেকশন, টিসিপি কানেকশন এস্টাবলিশ করবে। সেই ক্ষেত্রেও সেম একই, সবার প্রথমে টিসিপি কানেকশন তৈরি করতে হবে ইউজার এবং মেইল সার্ভারের মধ্যে, দেন সেখানে তোমার পপ 3 প্রোটোকল কাজ করবে। সো পপ 3 প্রোটোকল কাজ করার জন্য সবার ফার্স্ট স্টেপ কি, মেইল মেইল যখন আমরা অ্যাক্সেস করি সবার প্রথমে স্টেপটা কি, অথরাইজেশন, তাই না? হ্যাঁ মিস। আমার ইমেল অ্যাড্রেসটা লেখা এবং পাসওয়ার্ডটা দিয়ে এন্টার চাপ দেওয়া। সো এই যে এই ফেজটা, যে প্রথমে সার্ভারকে রেডি করলাম, এই রেডি যে করলাম এটা হচ্ছে টিসিপি কানেকশন দিয়ে রেডি করলাম। দেন বব তার ইমেল অ্যাড্রেসটা দিল, পাসওয়ার্ডটা দিল, যদি দুইটা বোথ কারেক্ট হয় দেন সে সাকসেসফুলি লগ ইন করতে পারবে। আফটার দ্যাট আমি যখন মেইল পড়তে যাবো, তখন আমি কি কি করতে পারি মেইল পড়ার সময়, আমি মেইল দেখতে পারি, লিস্ট করতে পারি আমার কয়টা মেইল আছে, দেন মেইলকে আমি ডিলিট করতে পারি। সো পপ 3 এর ক্ষেত্রে একটা অপশন ছিল যে ডাউনলোড অ্যান্ড কিপ, আর একটা ছিল ডাউনলোড অ্যান্ড ডিলিট। এটার মানে হচ্ছে ডাউনলোড অ্যান্ড ডিলিট মানে আমি যদি সার্ভার থেকে মেইলটা ডাউনলোড করে ফেলি, দেন ওটা সার্ভার থেকে অলরেডি ডিলিটেড হয়ে যাবে, এরপরে আমি আর সার্ভারে সেই মেইলটা দেখতে পারবো না। মানে একবার ওপেন করার পরে সে ডিলিট হবে, ডাউনলোড হবে এবং ডিলিট হয়ে যাবে। আর ডাউনলোড অ্যান্ড কিপ মানে হচ্ছে সে ডাউনলোড হবে আমার ডিভাইসে, অ্যাট দ্য সেম টাইম আবার সার্ভারেও থাকবে। লিস্ট করা মানে হচ্ছে আমার কতগুলা মেসেজ আছে এই মুহূর্তে আমার মেইল বক্সে, আমি সেটা লিস্ট করতে পারি, সেটার সাইজ দেখতে পারি এবং পড়তে পারি। রিট্রাইভ করা মানে হচ্ছে আমি কোন মেসেজটাকে রিট্রাইভ করতে চাই, শুধু আর লিখে আমি ওই মেসেজের আইডিটা দিলাম, তাহলে আমি সেই মেসেজ 1-এর কন্টেন্টটা দেখতে পারবো। দেন আমি চাইলে কোনো মেসেজ ডিলিট করতে পারি, দেন আমি কুইট করব এবং সার্ভার থেকে সাইন আউট করব। সো এখানে দেখো পপ 3 এর যে ফিচারগুলো নাই, যার জন্য পপ 3 কে আসলে আইম্যাপ রিপ্লেস করছে, সেটা হচ্ছে পপ 3 প্রোটোকল দিয়ে মেসেজ অর্গানাইজ করা যাইতো না। আমরা যেমন এখন ফোল্ডার তৈরি করতে পারি অনেকগুলা, সেখানে মেসেজগুলোকে গুছায় টাছায় রাখতে পারি। দেন আমি হচ্ছে অনেকগুলা ডিভাইসে আমার ইমেলটা চেক করতে পারি অ্যাট দ্য সেম টাইম। সো পপ 3 কি ছিল, সে হচ্ছে স্টেটলেস অ্যাক্রস সেশন, হুইচ মিনস আমি আমার দুইটা ডিভাইসে যদি আমার লগ ইন করা থাকি, ধর আমি এখন আমার পিসিতে আছি প্লাস আমার মোবাইলেও আছি, তো আমি পিসি থেকে কোনো একটা মেইল ডিলিট করলাম, সাথে সাথে কি আমি আমার মোবাইলে যে যদি ওটা চেক করি, তাহলে আসলে আমি কি দেখতে পারবো যে আমার মেইলটা ডিলিট হয়ে গেছে।
তাই না? কারণ মাল্টিপল ডিভাইসে আমি সাইন ইন করে থাকতে পারি অ্যাট দ্য সেম টাইম এখন, বাট পপ3 এর মাধ্যমে এটা করা যায় না। পপ3তে মাল্টিপল ডিভাইসে অ্যাট এ টাইম সেশন রান করানো যায় না। সো এটা হচ্ছে পপ3 একটা প্রবলেম, বুঝছো? Yes, miss. সো আইম্যাপের সুবিধা হচ্ছে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আইম্যাপ কিপস ইউজার স্টেট অ্যাক্রস সেশন। তুমি যতগুলো ডিভাইসেই লগ ইন করে থাকো, তোমার সেশনটা সে কিন্তু আপডেট করে ফেলবে। তুমি যখন একটা ডিভাইস থেকে কোনো চেঞ্জেস করবা, ইউ ক্যান চেক দ্যাট চেঞ্জেস ইনস্ট্যান্টেনিয়াসলি অন দ্য আদার ডিভাইস অ্যাজ ওয়েল, যেটা পপ3 সাপোর্ট করে না। বোঝা গেছে? জি মিস। আচ্ছা, যদি বোঝা যেয়ে থাকে তাহলে ইমেইলের ক্ষেত্রে আমরা এতটুকুই পড়ব যে বেসিক কম্পোনেন্টগুলো কি এবং কিভাবে কাজ করে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএস। আচ্ছা, বিফোর স্টার্টিং ডিএনএস আমাকে বলো, আমি যখন আমার ব্রাউজারে লিখি www.gmail.com, তারপরে যখন আমি লগ ইন করি আমার সার্ভারে, যে মানে মেল সার্ভারে মেল চেক করি, এখানে কোন কোন প্রোটোকল কাজ হয়? আমি ব্রাউজার দিয়ে করতেছি, ঠিক আছে? HTTP, SMTP. আর কারো কোনো আনসার আছে? এইচটিটিপি কখন ইউজ হয় আর এসএমটিপি কখন ইউজ হয়? HTTP হচ্ছে যখন আমি একটা কারো মেসেজ রিড করতে চাই, আর SMTP হচ্ছে যখন সেন্ড করতে চাই। আমি জানি না বাকিরা বুঝছো কি না বা সৈকত কি বলছে, বাট এটার অর্থ হচ্ছে এটা, যখন আমি এইচটিটিপি দিয়ে আমি জিমেইলে ঢুকতে চাচ্ছি, এটা লিখে যে www.gmail.com, তখন আমি যখন আমার মেইল বক্সটা চেক করলাম বা একটা মেইল রিড করলাম, তখন কিন্তু আমার আইম্যাপ অথবা পপ3 প্রোটোকল লাগতেছে না, কারণ এইচটিটিপি নিজে ইটসেলফ ইজ এ ফুল প্রোটোকল। তাই তার জন্য আবার আইম্যাপ বা পপ3 কে কল করার দরকার নাই, সে নিজেই মেসেজ পুল করে নিয়ে আসতে পারে সার্ভার থেকে। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন ওই এইচটিটিপি ব্রাউজার দিয়ে ওয়েব দিয়ে আর কি, আমি যখন একটা ইমেলকে এখন সেন্ড করতে যাব, তখন কিন্তু এইচটিটিপি আর একা কাজ করতে পারবে না, তখন তাকে কিন্তু এসএমটিপি প্রোটোকলকে কল করতেই হবে টু সেন্ড দ্য ইমেল। বোঝা গেছে কি বলছি? হয়তো বুঝছো। ওকে, তাহলে কারো কোনো কনসেপচুয়াল প্রবলেম আছে থাকলে বলো। আচ্ছা, নাই, যদি না থাকে তাহলে ডিএনএসটা শুরু করি। সো ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস কাজ কি? এটা এমন একটা অ্যাপ্লিকেশন যে হচ্ছে একটা ওয়েব সার্ভারের বা একটা ওয়েবসাইটের বা একটা ডোমেইনের আইপি অ্যাড্রেস কত সেটা স্টোর করে রাখে। সো ডিএনএস সার্ভার আর কিছুই না, এটা একটা সার্ভার যার ভিতরে স্টোরেজ হিসাবে কি আছে, যে কোনো একটা ডোমেইনের, ধরো আমার ডোমেইনের নাম হচ্ছে www.google.com, তারপরে www.yahoo.com। সো এর এই যে ওয়েব সার্ভারটা আছে, এর আইপিটা কত? এর আইপিটা হচ্ছে 192.168.1.5। এই যে ওয়েব সার্ভারটা আছে, এর আইপিটা কত? 192.7.8.9। এটাই সে স্টোর করে রাখে, যে কোন ডোমেইনের আইপি অ্যাড্রেস কত, দ্যাট মিনস তার লজিক্যাল অ্যাড্রেসটা কত, সেটাই সে স্টোর করে রাখে ডিএনএস সার্ভারের ভিতরে। তার কাজ হচ্ছে এইটাই, সে হচ্ছে আইপি আর অ্যাড্রেসের নামকে ম্যাপ করে। তো আমি যখন যেটা জানতে চাই, সে আমাকে তার টেবিলটা দেখে আমাকে সেই ইনফরমেশনটা প্রোভাইড করে। বোঝা গেছে? সো ডিএনএস কিভাবে তার এই ডেটাবেসটা তৈরি করে এবং এটা কিভাবে এটার হায়ারার্কি গুলো আছে, আমরা ওয়ান বাই ওয়ান এখন এটা দেখব। খেয়াল করো, সো যখন একটা ডিএনএস কিভাবে কাজ করে, মোর অর লেস আমরা যেই নেটওয়ার্কেই থাকি না কেন, প্রত্যেকটা নেটওয়ার্কেই একটা করে লোকাল ডিএনএস সার্ভার আছে, যেই
যে একটা ইউজারের কোয়েরিকে নেয় এবং সেই অনুযায়ী একটা রেসপন্স ইউজারকে পাঠায়। সো ইউজারের কোয়েরিতে সাধারণত কি আসে, যে এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কত। তার কাছে যদি এই ইনফরমেশনটা অলরেডি স্টোর করা থাকে তাহলে সে সাথে সাথে আমাকে আইপিটা দিয়ে দিতে পারবে। আর যদি সামহাও তার কাছে এই ইনফরমেশনটা না থাকে, এটা একটা যদি একটা নতুন ওয়েবসাইট হয় যেটা সম্পর্কে তার জ্ঞান নাই, তখন সে কি করে, এমন একটা টেকনিক ইউজ করে যার মাধ্যমে সে খুঁজে এনে আমাকে দিতে পারে। সো এই খোঁজাটা কিভাবে হয় এবং কি টেকনিক ইউজ করে আমরা সেটাই এখন দেখব। সো এখানে কি বলছি একটু স্টেপগুলো পড়ি। দ্য ইউজার মেশিন রানস দ্য ক্লায়েন্ট সাইড অফ দ্য ডিএনএস অ্যাপ্লিকেশন। So the browser extracts the host name www.samschool.edu from the URL and passes the host name to the client side of the DNS application. That means কোন একটা ইউজার তার ব্রাউজারে samschool.edu এই সাইটটাকে ভিজিট করতে চাচ্ছে, তো তার ব্রাউজারের যে ক্লায়েন্ট সাইড আছে তার কাজ কি, তার কাজ হচ্ছে এই ইনফরমেশনটা ডিএনএস পর্যন্ত নিয়ে যাওয়া। সো ব্রাউজারের যে ডিএনএস ক্লায়েন্টটা আছে সে হচ্ছে কি করে, একটা কোয়েরি পাঠায় ডিএনএস সার্ভারে যে samschool.edu এই যে ওয়েবসাইটটা আছে তার আইপি কত আমাকে বলো। So DNS client eventually receives a reply which includes the IP address of the host name. That means যখন সে কোয়েরিটা পাঠাইছে সার্ভারে, সার্ভার থেকে সে একটা রেসপন্স পাবে এবং রেসপন্সে সে কি পাবে, তার আইপি অ্যাড্রেসটা কত সেটা। কার আইপি অ্যাড্রেসটা? samschool.edu এর। ঠিক আছে? যখন সে এটা পেয়ে যাবে তখন তার যে ক্লায়েন্টটা আছে, দ্যাট মিনস যে ব্রাউজারটা আছে, সে কি করতে পারবে, সে ওই সার্ভারের সাথে একটা টিসিপি কানেকশন তৈরি করতে পারবে। তারপরে সেই এইচটিটিপি কানেকশন তৈরি করার পরে samschool.edu এর যেই পেজটা আছে সে সেটা দেখতে পারবে। সো যখনই একটা এইচটিটিপির কাজ হয় তার আগে টিসিপির কাজ হয় এবং টিসিপির আগে ডিএনএস এর কাজ হয়। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি, সবসময় লাগবে। তো যে কোনো অ্যাপ্লিকেশন করার আগে সবসময় একটা ডিএনএস কাজ করতেই হবে, কারণ আমি যার সাথেই কমিউনিকেট করতে চাই না কেন তার আইপি অ্যাড্রেসটা আমার জানতে হবে, তার সাথে কানেকশন এস্টাবলিশ করার জন্য যে সে কই আছে। তো তার আইপি অ্যাড্রেস জানার জন্য আমাকে সবসময় ডিএনএস কোয়েরি করে রেসপন্সটা নিতে হবে। বুঝে গেছে কি বলছি? ইয়েস মিস। না বুঝলে বলো। আচ্ছা মিস, যখন লাইক আমি আমি যদি ডিরেক্ট আইপি অ্যাড্রেসটা জানি আর আমি যদি ওইটাই পিং করি, তখন কি আমি ডিএনএস না ডিএনএস লাগবে না, তখন তুমি ডিএনএস কে মানে বাদ দিয়ে তুমি সরাসরি রিকোয়েস্টটা পাঠাতে পারবে। কারণ তুমি যদি আইপি অ্যাড্রেস জানো দ্যাট মিনস তুমি লোকেশনটা জানো। লোকেশন জানলে তোমার রাউটার তোমার সে কোথায় আছে তাকে খুঁজে বের করবে এবং তোমার টিসিপি রিকোয়েস্টটা সে পাঠাবে। তখন আর সার্ভারের দরকার নেই, ডিএনএস সার্ভারের। ওকে। ডিএনএস কি কি সার্ভিসগুলো দেয় এটা আমরা এখন একটু দেখি। সবার প্রথমে সার্ভিস হচ্ছে যেটা বললাম যে হোস্ট নেমের সাথে আইপি অ্যাড্রেসকে সে ম্যাপ করে রাখে, এই জিনিসটাকে বলা হয় ডিএনএস ক্যাশ। অ্যান্ড ডিএনএস ক্যাশের ভিতরে কতগুলা ওয়েবসাইটের অ্যাড্রেস সে স্টোর করে রাখবে ডিপেন্ড করতেছে তার কেপাবিলিটির উপরে, যে আমার সার্ভারের যে স্টোরেজ বা ডেটাবেস তার সাইজ কত সেটার উপরে, প্লাস কোনো একটা নির্দিষ্ট এরিয়া থেকে বা কান্ট্রি থেকে কোন কোন ওয়েবসাইটগুলো বেশি অ্যাক্সেস হয় সেটার একটা ডেটাবেস তার কাছে অলরেডি থাকে। সো সেই অনুযায়ী সে লোকেশন ওয়াইজ যেই জায়গা থেকে যেই যেই ওয়েব সার্ভারগুলো বেশি অ্যাক্সেস হয় সেই ওয়েব সার্ভারের নামের এগেনস্টে আইপিগুলো সে স্টোর করে রাখে। ডিপেন্ড করতেছে এটা ওই এলাকার বা ওই দেশের ইউজাররা কোন কোন জিনিস বেশি বেশি দেখতে চায় বা কোন কোন জিনিস বেশি বেশি অ্যাক্সেস করতেছে তার উপরে। বুঝতে পারছো কি বলছি? কারণ একটা ডিএনএস সার্ভারের কাছে পক্ষে তো পৃথিবীর সমস্ত কিছু স্টোর করা সম্ভব না, তাই না? তাই সে কি করে, যেগুলা বেশি কমন বা বেশি বেশি ইউজ হয় সেটার উপর বেস করে সে তার ডেটাবেসটা তৈরি করে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হোস্ট অ্যালিয়াসিং। হোস্ট অ্যালিয়াসিং বলতে কি বোঝাচ্ছে, যে একটা ওয়েব সার্ভারের দুইটা নাম থাকতে পারে, একটা বড় নাম একটা ছোট নাম। তো সেই জন্য বড় নামটাকে বলা হয় অনেক সময় কমপ্লিকেটেড নেম বা ক্যানোনিক্যাল নেম, এবং অনেক সময় ইউজারের সুবিধার জন্য ক্যানোনিক্যাল নেমের একটা শর্ট নেম থাকে। সো ডিএনএস সার্ভার কি করে, একটা ওয়েব সার্ভারে যদি এরকম দুইটা মাল্টিপল নাম থাকে বা বড় নাম ছোট নাম থাকে তাহলে সেই জিনিসটাকেও সে স্টোর করে, যে যেই হোস্টেই যাই না কেন দুইটা একই আইপি অ্যাড্রেসকে রেফার করতেছে বা একটা ফিজিক্যাল সার্ভারকেই সে রেফার করে। বুঝছো কি বলছি?
আচ্ছা, নেক্সট যে কাজটা করে সে হচ্ছে মেইল সার্ভার এলিয়াস করে। দ্যাট মিনস একটা ওয়েব সার্ভারের এগেইনস্টে যে মেইল সার্ভারটা আছে তার ইনফরমেশন স্টোর করে, এবং ম্যাক্সিমাম সময়ই ধরো মোটামুটি ছোটখাটো অর্গানাইজেশনগুলার ওয়েব সার্ভার এবং মেইল সার্ভার একটা সিঙ্গেল ফিজিক্যাল সার্ভারই হয়। খুব যদি বড় অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে তোমার ওয়েব সার্ভার এবং মেইল সার্ভারকে আলাদা করা হয়। আদার দ্যান দ্যাট একটা ছোট কোম্পানির ক্ষেত্রে অর্গানাইজেশনের ক্ষেত্রে ওয়েব সার্ভার এবং মেইল সার্ভারটা একটা ফিজিক্যাল ডিভাইসেই হয়। সো দুইটা একই লোকেশনকে আসলে রেফার করতেছে। তো এই টেকনিকটাকে বলা হয় মেইল সার্ভার এলিয়াসিং। সো ডিএনএস একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা কোনো সেন্ট্রালাইজ সিস্টেম না। কারণ আমি যদি একটা ডিএনএস সার্ভারে সেন্ট্রালি সবকিছু স্টোর করে রাখি সেক্ষেত্রে আমার বেশ কিছু অসুবিধা হতে পারে। যেমন আমার সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর যদি হয় তাহলে একটা ডিএনএস সার্ভার যদি কাজ করা বন্ধ করে দেয় টোটাল সার্ভিসটা অফ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ট্রাফিক ভলিউম একটা এখানে বড় একটা কনসার্ন, কারণ প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ রিকোয়েস্ট আমার ডিএনএস সার্ভারে হিট হতে পারে ডিপেন্ডিং অন দা কি বলে মানে কি পরিমাণ চাপ আছে ওই লোকেশনে তার উপরে। যদি ইউজার সংখ্যা বেশি হয় তাহলে ট্রাফিক ভলিউম অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে আমার এই সিস্টেমটা ডিসেন্ট্রালাইজ করতে হবে। অ্যান্ড অলসো আমার মেইনটেনেন্সের যে বিষয়টা সেটা যদি আমি সেন্ট্রালাইজ সিস্টেমে রাখি তাহলে আমার মেইনটেনেন্স করাটা ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট হবে। কারণ অনেকগুলো ইনফরমেশন যদি আমি একটা জায়গায় স্টোর করি এরর ফাইন্ডিংটা খুবই মানে কমপ্লেক্স হয়ে যায় এক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমার সিস্টেমটা স্কেলেবল হবে না। দ্যাটস ওয়াই ডিএনএস ইজ এ ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এখন এটাকে ডিসেন্ট্রালাইজ কিভাবে করা হয়েছে এটা আমরা এখন এই স্লাইডটাতে দেখব। সো ডিএনএস সার্ভার একটা হায়ারার্কি মেনটেন করে, হ্যাঁ, এর ডেটাবেসটা একটা হায়ারার্কিক্যাল ডেটাবেস। দ্যাট মিনস ইট হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলস। সবার প্রথমে যে লেভেলটা থাকে সেটাকে আমি বলি রুট ডিএনএস সার্ভার। তার আন্ডারে হচ্ছে তোমার টপ লেভেল ডোমেইন এবং তার আন্ডারে হচ্ছে অথরিটেটিভ ডোমেইন। কোনটার মানে কি এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো এটা একজন ইউজার, সে কোনো একটা পেজ দেখতে চায়। আচ্ছা, একটা 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 ইউআরএল বলো যে কোনো। www.bracku.com। রেকিউ.com কি আমাদের? আচ্ছা ঠিক আছে, ধরলাম .com। সো একটা ইউজার সে www.bracku.com এই পেজটাকে দেখতে চায়। সো সবার প্রথমে এই ইউজারের সামনে যে আইএসপিটা আছে মানে যার থেকে সে ইন্টারনেট কানেকশন নিছে সেই আইএসপিতে একটা লোকাল ডিএনএস সার্ভার আছে। এটা সব আইএসপিতেই থাকে, যে কি করে লোকালি ইউজারকে সার্ভিস প্রোভাইড করে যদি তার কাছে থেকে থাকে। সো লোকাল ডিএনএস সার্ভার কি করলো, এই ইউজারের রিকোয়েস্টটা পাইলো। রিকোয়েস্টটা পেয়ে সে কি করবে, তার ডেটাবেজে ম্যাচ করবে www.bracku.com এই ওয়েবসাইটটা আছে কিনা। যদি থাকে তাহলে তার এগেইনস্টে কি আছে, আইপি অ্যাড্রেসটা আছে, তাহলে সেই ইউজারকে রিপ্লাই দিয়ে দিতে পারবে। তাহলে আর এদের এদের কাছে যাইতে হবে না। এখন এটা তো হইতেই পারে যে এই লোকাল ডিএনএস সার্ভারের www.bracku.com নামে কোনো ইনফরমেশন নাই। তাহলে সেই লোকাল ডিএনএস সার্ভারটা কি করবে, সার্ভিস দিবে না? না, তাকে তো সার্ভিস দিতে হবে। সো লোকাল ডিএনএস সার্ভার কি করবে, রুট ডিএনএস সার্ভারের কাছে যাবে। রুট ডিএনএস সার্ভারের কাছে সে যে বলবে যে www.bracku.com এটাকে কি আপনি চিনেন? সো রুট ডিএনএস সার্ভার বলবে যে আমি এইটার আইপি অ্যাড্রেস কত সেটা বলতে পারবো না, কিন্তু আমি কম যে সার্ভারটা আছে তার আইপি অ্যাড্রেস কত সেটা বলতে পারবো, কারণ রুট ডিএনএস সার্ভারের আন্ডারে কি আছে, কম ডিএনএস সার্ভার। এই যে সো রুট ডিএনএস সার্ভার কি করবে, কম ডিএনএস সার্ভারের কাছে এই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবে। এরপরে কম ডিএনএস সার্ভারের কাছে যখন এই রিকোয়েস্টটা আসবে সে দেখবে যে তার আন্ডারে ব্র্যাকিউ ডোমেইনটা আছে কিনা। ঠিক আছে, যদি থেকে থাকে অবশ্যই থাকবে, কারণ এটা এটা যেহেতু এটা কমের আন্ডারে, সো তার আন্ডারে কি আছে, ব্র্যাকিউ ডিএনএস যে সার্ভার সেটা। সো এই কমের ভিতরে এখানে তো একটা এক্সাম্পল এখানে থাকবে যে এটা কি, যে bracku.com এই যে ডোমেইনটা আছে তার ডিএনএস সার্ভারের
ইনফরমেশন থাকবে। বুঝছো কি বলছি? আচ্ছা, এখন কি করলাম, bracku.com এই ডিএনএস সার্ভারটা কোথায় আছে সেটা বের করে ফেললাম। সো এই ডিএনএস সার্ভারটা কই আছে? ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে। এটা ধরো ব্র্যাক ইউনিভার্সিটি, এখানে কি আছে যে bracku.com ডিএনএস সার্ভার। সো এই bracku.com ডিএনএস সার্ভারের ভিতরে কি আছে? ডিএনএস সার্ভার কি কি প্রোভাইড করে বলো তো? আইপি। অ্যাড্রেস। তো ওর কাছে যে আইপি অ্যাড্রেস আছে, ধরলাম 192.168.1.5 একটা আইপি অ্যাড্রেস আছে। সো bracku.com ডিএনএস সার্ভারটা এটা কার ডিএনএস সার্ভার? bracku ডোমেইনের না? হ্যাঁ। তার মানে bracku ডিএনএস সার্ভারের ভিতরে কি আছে? bracku ডোমেইনের ভিতরে যতগুলা ওয়েব সার্ভার আছে বা মেইল সার্ভার আছে তার আইপি গুলা কত সেটা এই ডিএনএস সার্ভারের ভিতরে আছে। তারপর আমি যদি এই ডিএনএস সার্ভারের ভিতরে ঢুকি তাহলে আমি পাবো কি যে bracku.com এই যে ওয়েব সার্ভারটা আছে তার আইপি কত। ধরে নাও তার আইপি অ্যাড্রেস 192.168.7.5। তার মানে আমি bracku ডিএনএস সার্ভারের ভিতরে ঢুকলে কি পাবো? bracku ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস। বুঝছো? তো আমি যখন bracku ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম, এখন এই আইপি অ্যাড্রেসটা কে চাইছিল? এই ইউজারটা। তার মানে আমাকে এখন জাস্ট আমার অপোজিট ডিরেকশনে আমার রিপ্লাইটা যাবে এবং তারপরে ইউজারের ব্রাউজারে সেই ইনফরমেশনটা পাবে যে আসলে bracku.com যে ওয়েবসাইটটাকে তুমি দেখতে চাচ্ছিলা সেই ওয়েবসাইটের যেই সার্ভারের ভিতরে আছে বা যেই ওয়েব সার্ভারের ভিতরে আছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.7.5। এটা হচ্ছে ওয়েব সার্ভার অফ bracku। বুঝছো? আচ্ছা মিস, একটা কোয়েশ্চেন আছে যে যে ফার্স্টে যে লোকাল ডিএনএস কে ও খুঁজে বের করে, হুম। লোকাল ডিএনএস এরও তো একটা আইপি আছে যেটা ও নাও জানতে পারে। সো না, ওইটা কি রাউটার হ্যাঁ, এই অটো যে দেখো, জানে? তুমি তুমি যখন তোমার বাসায় আইএসপি কানেকশন দিছে না তোমার রাউটারের সাথে, ওই রাউটারের মধ্যে ওটা সেভ করা আছে। সো সো ওইটা রাউটার থেকে অটোমেটিক্যালি পেয়ে নিবে। মানে আচ্ছা। তোমার তোমার এন্ডে যখন আইএসপির লোকরা তোমার বাসায় ইন্টারনেট কানেকশন দিছে তখন সে কিছু সেটিং করে না, ওই সেটিং এর সময় সে ডিএনএস সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা সেটা সে ওটার ভিতরে স্টোর করে দেয়। বুঝছো? ওকে। বুঝছো কি কিভাবে রিকোয়েস্টটা ফরওয়ার্ড হয়? না বুঝতে পারলে বলে যে এটা একটু বুঝতে হবে। হুম। বুঝেছি ম্যাম। আচ্ছা, সো ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই যে এখন সে এটা দেখতে চায় www ডট সাপোজ মেইল ডট অ্যামাজন ডট কম। সো এখন এই যে আমরা যে একটা ইউআরএল লিখলাম না, এই ইউআরএলটা আসলে এই ডিএনএস এর উপর সাথে খুব রিলেটেড। কিভাবে রিলেটেড দেখো, এই ইউআরএলটা তুমি উল্টা সাইড থেকে পড়বা। আমরা তো পড়ি www.mail.amazon.com, বাট অ্যাকচুয়ালি ডিএনএস এর ক্ষেত্রে জিনিসটা উল্টা দিকে কাজ করে। তো সবার প্রথমে হচ্ছে ডট, এই যে ডট কম এর পরে যে ডট, এই ডটটা হচ্ছে রুট। রুটের আন্ডারে কে? টপ লেভেল ডোমেইন। তো এর টপ লেভেল ডোমেইন কে? কম সার্ভার। এই যে এটা, এই কম সার্ভারের আন্ডারে কোন অথরিটেটিভ ডোমেইন আছে? অ্যামাজন। অ্যামাজনের ভিতরে আমি কাকে চাচ্ছি? অ্যামাজনের যে মেইল সার্ভারটা আছে সেখানে ঢুকতে চাচ্ছি। বোঝা গেছে? তো আমি যখন ডিএনএস বের করতে চাই তখন আমি যখন রাইট টু লেফট করব তখন আমি ডিএনএস এর যেই হায়ারার্কি গুলো আছে বা লেভেল গুলো আছে কোনটার পর কোনটায় যাবে সেটা আমি বের করতে পারবো। বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে এখানে এক্সাম্পলে দিছে যে রুট ডিএনএস সার্ভারের ভিতরে কম ডিএনএস সার্ভার, ওআরজি ডিএনএস সার্ভার, এডু ডিএনএস সার্ভার। তাহলে এডু ডিএনএস সার্ভারের ভিতরে কি আছে? এডু ডিএনএস সার্ভারের ভিতরে কি আছে? মানে হচ্ছে এডু দিয়ে এন্ড হয় যেই সব আইপি, হুম।
ওইগুলার ডিএনএস সার্ভারের এডু দিয়ে শেষ হয় যেসব অ্যাড্রেস, এসব এডু দিয়ে শেষ হয় যেসব অ্যাড্রেস, যেসব ওইগুলার URL, ম্যাপ লোকেশন গুলো, হ্যাঁ এডু দিয়ে শেষ হয় যেসব ইউআরএল তার কি, ওইগুলার ইকুইভ্যালেন্ট ডিএনএস সার্ভারের অ্যাড্রেস। ভেরি গুড, বুঝছো কি? সো ডিএনএস সার্ভারের ভিতরে, এডু ডিএনএস সার্ভারের ভিতরে কি আছে, এডুর আন্ডারে যারা আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দিছে nyu.edu বা umass.edu, মানে এডু দিয়ে শেষ হয় যে ইউআরএল গুলা, একটা ইউআরএল কি যে umass.edu। সো এই umass.eduর কোথায় আছে তার ডিএনএস সার্ভারের ইনফরমেশনটা এখানে বলা আছে, যে এই আইপি অ্যাড্রেসে গেলে তুমি এই umass.eduর এখানে যাইতে পারবা, বুঝছো? মানে একটা ডিএনএস সার্ভার কি করতেছে, আর একটা ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস স্টোর করতেছে, সহজ কথা। এবার কি বুঝছো? হ্যালো, হ্যাঁ মিস, বুঝতে পারছি। বাকিরা? বুঝতে পেরেছি ম্যাম। So, আমি যখন রুট থেকে রুট ডিএনএস সার্ভারে যাব, সেখান থেকে আমি কি পাবো, যে তার রুটের ভিতরে কি আছে, কম ডিএনএস সার্ভারের আইপি কত, ওআরজি ডিএনএস সার্ভারের আইপি কত, এডু ডিএনএস সার্ভারের আইপি কত। ওকে, তো আমি যখন ওআরজি ডিএনএস সার্ভারের ভিতরে গেলাম, তখন আমি কি জানতে পারবো, যে ওআরজি দিয়ে যে শেষ হয়েছে এমন কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস, তাদের ডিএনএস সার্ভারের আইপি কত। এরকম করতে করতে আমি একদম অথরিটেটিভ পর্যন্ত চলে যাব। অথরিটেটিভ ডিএনএস সার্ভারে যখন আমি যাব, তখন আমি কি পাবো, ওই ওই ডোমেইনের ভিতরে যেই যে ওয়েব পেজ আছে বা মেইল সার্ভার আছে, তাদের আইপি গুলা কত। বুঝা গেছে? যেমন আমি যদি amazon.com বা অ্যামাজনের ডোমেইনের, অ্যামাজনের যদি আমি ডিএনএস সার্ভারে যাই, তাহলে এর ডিএনএস সার্ভারে আমি কি পাবো, এই অ্যামাজন যে কোম্পানিটা আছে, এই কোম্পানির আন্ডারে যেই যেই সার্ভার আছে, সেই সার্ভারগুলোর ডিএনএস এর আইপি কত। সো অ্যামাজনের আন্ডারে ধরো আছে ধরো মেইল যদি বলি, যে mail.amazon.com, এইটা আছে, এর আইপি কত সেটা পাবো। বুঝছো কি বলছি? একটা হায়ারার্কি আর কি। ডিএনএস সার্ভারের ভিতরে, একটা ডিএনএস সার্ভারের ভিতরে আরেকটা ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস, এরকম করতে করতে আমি শেষ ডিএনএস সার্ভার পর্যন্ত যাব। শেষ ডিএনএস সার্ভারের ভিতরে গেলে ওই ডিএনএস এর আন্ডারে বা ওই ডোমেইনের ভিতরে যেই যে আমার ওয়েব সার্ভার আছে, তার আইপি গুলো পাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, যে আসলে এই জিনিসটা রুট ডিএনএস সার্ভারের কথা যে আমরা বললাম, এরকম কতগুলো আছে। রুট ডিএনএস সার্ভার অ্যাকচুয়ালি 13টা আছে, ওয়ার্ল্ড ওয়াইড, কন্টিনেন্ট ওয়াইজ, এগুলা বিভিন্ন মহাদেশে ছড়ানো ছিটানো আছে, এবং প্রত্যেকটা সার্ভারের অসংখ্য রেপ্লিকা তৈরি করে দেওয়া আছে। কারণ মানে সেকেন্ডে হয়তো কোটি কোটি রিকোয়েস্ট রুট ডিএনএস সার্ভারে যাচ্ছে। সো এটা যেহেতু মানে একটা দুইটা বা 10টার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, তাই এদেরকে রেপ্লিকেটেড করে করে সব জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে, যারা এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করে করে আমাকে কোয়ারি রেসপন্সগুলো দিচ্ছে। ঠিক আছে? সো টপ লেভেল ডোমেইন বলতে আমরা বুঝি যে জিনিস বা যেই ইউআরএল গুলা ওআরজি, নেট, তারপরে কান্ট্রির এক্সটেনশন দিয়ে শেষ হচ্ছে, সেটা হচ্ছে আমার টপ লেভেল ডোমেইন। অথরিটেটিভ ডোমেইন বলতে বোঝায় একটা অর্গানাইজেশনের নিজস্ব যেই ডিএনএস সার্ভারটা, সেটা যে হচ্ছে সে তার অর্গানাইজেশনের ওয়েব সার্ভার বা মেইল সার্ভার বা আরো অন্যান্য সার্ভারের আইপি অ্যাড্রেস যে প্রোভাইড করে। ক্লিয়ার? আচ্ছা, সো প্রত্যেকটা আইএসপিরই একটা লোকাল ডিএনএস সার্ভার থাকে। লোকাল ডিএনএস সার্ভারের ভিতরে তার ডোমেইনের ইনফরমেশনগুলো থাকে, অ্যাট দ্য সেম টাইম যেটা একটু আগে বললাম, সে বিভিন্ন মেসেজ স্টোর করে রাখে। সো সে সেই সার্ভিসগুলো আমাদেরকে প্রোভাইড করে। তো লোকাল ডিএনএস সার্ভারটা আমাদের রেগুলারলি আপডেট করতে হবে, কারণ এটা অনেক সময়
কি বলে এক্সপায়ার্ড হয়ে যাইতে পারে, মানে আমার ক্যাশটা স্টেল যদি হয়ে যায় তাহলে তার কাছে আপ টু ডেট ইনফরমেশন নাও থাকতে পারে। এমন হতে পারে যে কোনো একটা সার্ভারের আইপি অ্যাড্রেস আজকে চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আমি যদি কন্টিনিউয়াসলি আমার ডিএনএস সার্ভারের ডেটাবেসটা আপডেট না করি তাহলে আমি হয়তো আপডেটেড আইপি অ্যাড্রেস বা ইউআরএল অ্যাড্রেসটা পাবো না। দ্যাটস ওয়াই আমাকে লোকাল ডিএনএস সার্ভারটা অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে। ক্লিয়ার? বুঝছো কি সবাই? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিএনএস রেজলিউশন, যেটা আমরা একটু আগে বললাম যে ডিএনএস কোয়েরি যায় এবং ডিএনএস এর রেসপন্স পাই। এই জিনিসটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইটারেটিভ কোয়েরি আর একটা হচ্ছে রিকার্সিভ কোয়েরি। ইটারেটিভ কোয়েরি মানে কি, যে কোনো একটা হোস্ট কোনো একটা ডিএনএস রিকোয়েস্ট যদি করে তো সবার প্রথমে রিকোয়েস্টটা লোকাল ডিএনএস সার্ভারে যায়। লোকাল ডিএনএস সার্ভারে যদি না থাকে তখন সেই রিকোয়েস্টটা কোথায় যাবে? রুট। রুট ডিএনএস সার্ভারে। এখন রুট ডিএনএস সার্ভার কি করে, সে তো সরাসরি রেসপন্সটা দিতে পারে না, সে কি বলে যে টপ লেভেল ডোমেইনটা কোথায় আছে, তাই না? সো কি করছে দেখো এখানে স্টেপ 3-তে সে লোকাল ডিএনএস সার্ভারকে বলে দিছে যে নেক্সট তোমাকে টপ লেভেল ডোমেইনের কাছে যেতে হবে এবং টপ লেভেল ডোমেইনের আইপি হচ্ছে এত। দেন লোকাল ডিএনএস সার্ভার টপ লেভেল ডোমেইনকে আবার রিকোয়েস্ট করে, টপ লেভেল ডোমেইন কি করে আবার লোকাল ডিএনএস সার্ভারকে রেসপন্স দেয় যে তোমাকে এখন অথরিটেটিভ ডিএনএস সার্ভারে যেতে হবে। দেন লোকাল ডিএনএস সার্ভার আবার অথরিটেটিভ ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট করে, অথরিটেটিভ ডিএনএস সার্ভারে যেহেতু আইপিটা আছে তখন সে লোকাল ডিএনএস সার্ভারকে রিপ্লাইটা দেয় এবং লোকাল ডিএনএস সার্ভার তখন সেটা ব্যাক করে হচ্ছে হোস্টকে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ইটারেটিভ কোয়েরি। ইটারেটিভ কেন? কারণ every time the local DNS server is sending the request. আচ্ছা, another approach আছে যেটাকে বলা হয় রিকার্সিভ কোয়েরি। এই ক্ষেত্রে কোয়েরিটা এভরি টাইম লোকাল ডিএনএস সার্ভার থেকে ইনিশিয়েশন হয় না, কি করে রিকার্সিভলি কোয়েরিটা প্রসেস হতে থাকে। কিভাবে দেখো, সে সবার প্রথমে হোস্ট থেকে লোকাল ডিএনএস সার্ভারে গেল, লোকাল ডিএনএস সার্ভার থেকে রুটে গেল, এরপর রুট লোকাল ডিএনএস সার্ভারের সাথে কন্ট্যাক্ট না করে সে টপ লেভেল ডোমেইনকে জিজ্ঞেস করলো, দেন টপ লেভেল ডোমেইন অথরিটেটিভ ডোমেইনকে জিজ্ঞেস করলো, ওর কাছে যেহেতু ইনফরমেশন আছে ও টপ লেভেল ডোমেইনকে ব্যাক করে, দেন টপ লেভেল ডোমেইন রুটকে ব্যাক করে, রুট লোকাল ডিএনএস সার্ভারকে ব্যাক করে এবং দেন লোকাল ডিএনএস সার্ভার হোস্টকে ব্যাক করে। এই প্রসেসটাকে বলা হয় রিকার্সিভ কোয়েরি, কারণ কোয়েরি প্রসেসিংটা হয় রিকার্সিভলি। একবার হোস্ট যদি কোয়েরিটা দিয়ে দেয় লোকাল ডিএনএস সার্ভারকে, লোকাল ডিএনএস সার্ভার তার রুটকে দিয়ে দেয়, এরপরে কোয়েরিটা কোথায় যাচ্ছে লোকাল ডিএনএস সার্ভার কিন্তু আর জানে না, কারণ সে আর কোনো কিছু ইনিশিয়েশন করতেছে না। তার কাজ হচ্ছে শুধুমাত্র রুট পর্যন্ত রিকোয়েস্টটা পাঠানো, এরপরে রুট তার পরবর্তী লেভেলকে দিচ্ছে এবং তার পরবর্তী লেভেল এটাকে এনশিওর করে রিপ্লাইটা পাঠাচ্ছে। তো যখন সে আনসারটা পেয়ে গেল, ইট ইজ জাস্ট রিকার্সিভলি ব্যাক করে রিকোয়েস্টের রেসপন্সটা প্রোভাইড করবে। বোঝা গেছে? ইয়েস মিস। বুঝছো? তাহলে রিকার্সিভ বেটার নাকি? রিকার্সিভ হ্যাঁ, একটু কম সময় লাগবে, ফাস্টার হবে, কারণ প্রত্যেকবার লোকাল ডিএনএস সার্ভারকে বারে বারে রিকোয়েস্টটা করতে হচ্ছে না, এখানে একবার রিকোয়েস্টটা যাচ্ছে, তাই না? হ্যাঁ। সো আজকে এতটুকুই রাখি, 4:50 প্রায় বাজতেছে। বাকিটা আর 4টা স্লাইড আছে এই টপিকের, বাকিটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে তারপরে নতুন টপিক ধরবো। ওকে, তোমরা একটু দেখে আসো, যদি কোনো সমস্যা থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে? ওকে আর কারো কোনো কোয়েরি আছে?